চলছিল সেই সময় আমাদের একটি কর্মসূচি ছিল সাইকেল র্যালি। মূলত কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে ক্যাম্পেইন করার উদ্দেশ্যেই সেই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাইকেল র্যালি নিয়ে আমরা আপনাদের এই বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। এখানে আসার পরে ছাত্রলীগ আমাদেরকে বাধা দেয়, তারপরেও আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে কোটার যে সমস্যা, কোটার কারণে সাধারণ শিক্ষার্থীরা চাকরি পায় না, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেই সময় আমাদেরকে অনেকে সহযোগিতা করেছে। 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, বাংলাদেশে আসলে কত ধরনের কোটা ছিল আমরা কেউই জানতাম না। আমিও সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের MBA শিক্ষার্থী ছিলাম, আমি নিজেও জানতাম না, আপনারা অনেকেই জানতেন না। যে কারণে 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন শুরুর প্রায় 3 মাস কোটা বৈষম্য সম্পর্কে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের যেতে হয়েছে। শিক্ষার্থীদের মাঝে কোটার যে কুফল সেটা তুলে ধরতে হয়েছে। আমরা সেই সময় একটি লিফলেট করেছিলাম, সেখানে বিস্তারিত উল্লেখ ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাসরুমে রুমে আমাদের যারা সেই সময়কার প্রতিনিধি ছিলেন তারা সেখানে গিয়েছেন, ক্যাম্পেইন করেছেন, শিক্ষকদের সহযোগিতা পেয়েছেন। আজকের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান কোনো পরিকল্পিত গণ অভ্যুত্থান নয়। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন শেখ হাসিনা আবার সেই কোটা 24 সালে ফিরিয়ে আনে, যার কারণে শিক্ষার্থীরা, আপনারা এইখানে যারা সামনে রয়েছেন, আপনারা রাজপথে নামেন। একটা পর্যায়ে শেখ হাসিনা গুলি চালায়, অসংখ্য শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়। এই যে একের পর এক হত্যার ঘটনা, ওই সময় আসলে যারা মূলধারার গণমাধ্যম, টেলিভিশনে আমরা কোথাও দেখি নাই যে ওইভাবে আসলে এই ঘটনাগুলো তুলে ধরা হচ্ছে। মূলত এখানে বক্তব্য রাখা হয়েছে যে মাল্টিমিডিয়া সাংবাদিক ভাইয়েরা বা যারা ডিজিটাল মিডিয়ায় কাজ করে থাকে তারাই মূলত এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরেছে। ওই সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের যে সকল সাংবাদিকরা ছিল, আমি যে সময় 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, ওই সময় দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আমাদের আন্দোলনকে সফল করার জন্য, বেগবান করার জন্য, সারা দেশের মানুষের কাছে প্রচার করার জন্য ব্যাপকভাবে সহযোগিতা করেছে। ঠিক একইভাবে 24 সাল বা 18 সাল যখনই আন্দোলন হয়েছে, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ রয়েছে, তারা আন্দোলনকে বেগবান করার জন্য সর্বাত্মক ভূমিকা রেখেছে। অর্থাৎ যে কোনো আন্দোলনে যেটি শিক্ষার্থীদের নেতৃত্বে হয়, সেখানে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, আমরা ইতিহাস সম্পর্কে জানি। বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে, এর প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে শিক্ষার্থীরা। এইবারের গণঅভ্যুত্থান সম্পূর্ণ ব্যতিক্রম। এবার সরাসরি আসলে সরকার পতনের জন্য পরিকল্পনা মাফিক কোনো আন্দোলন হয়নি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই একটি গণঅভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানে সবাই মিলে নেতৃত্ব দিয়েছে, কোনো কেন্দ্রীভূত নেতৃত্ব এখানে ছিল না। রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, সাংস্কৃতিক শক্তি, পেশাজীবী শক্তি, আইনজীবী শক্তি, সকল শক্তি যখন সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তখন হাসিনার পতন হয়েছে। তবে গণমাধ্যমের কিছু সমালোচনা করতে হয়। গণমাধ্যম যদি ফ্যাসিবাদ মুক্ত থাকতে পারত, তাহলে হাসিনা এইভাবে দীর্ঘদিন কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারত না। আমি আমার অনেকগুলো বক্তব্যে বলার চেষ্টা করেছি
যে গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। এখনো পর্যন্ত কি আসলে গণমাধ্যমের সংস্কার হয়েছে? আপনারা একটু বলেন, হয়েছে? কেন হয়নি? এই যে গণ অভ্যুত্থান হলো, এরপরে গণমাধ্যম সংস্কার করার জন্য তথ্য মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব নিয়েছিলেন তিনিও কিন্তু গণ অভ্যুত্থানের নায়ক। তিনি 7 মাস দায়িত্বে ছিলেন, কিন্তু গণমাধ্যমের কোনো সংস্কার তিনি করতে পারেননি। এরপরে আরেকজন ছাত্রনেতা তিনিও দায়িত্ব নিয়েছেন, সরকারের 10 মাস অতিবাহিত হয়েছে। এইখানে সাংবাদিকরা রয়েছেন, আপনারা ভালো বলতে পারবেন যে গণমাধ্যমের আসলে কতটুকু সংস্কার হয়েছে। সরকারের যেখানে 10 মাস অতিবাহিত হলো, এখনো পর্যন্ত গণমাধ্যমের কোনো সংস্কার হলো না। কাদের গনি ভাই এখানে আছেন, শহীদুল ইসলাম ভাই ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, তার বক্তব্যের মধ্যেও আক্ষেপ আমরা শুনেছি। আমরা আরও যেখানে সাংবাদিকদের বক্তব্য শুনি, যেখানে হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য অন্যতম নিয়ামক ছিল এই গণমাধ্যম, যাদেরকে আমরা গণমাধ্যম সংস্কার করার দায়িত্ব দিয়েছিলাম, তারা 10 মাসেও এখনো পর্যন্ত গণমাধ্যমের কোনো সংস্কার করতে পারেনি। তার মানে কি হাসিনা পালিয়ে গেছে, দিল্লিতে গোলামি করছে, আর হাসিনার যে ফ্যাসিস্টরা, যে ফ্যাসিবাদী গণমাধ্যম, সেই ব্যবস্থা এখনো পর্যন্ত বাংলাদেশে বহাল তবিয়তে রয়ে গেছে। 10 মাসে আসলে রাষ্ট্র সংস্কারের কতটুকু হয়েছে? সরকারের জবাবদিহিতা যদি আমরা চাই, আমরা কি সরকারের জবাবদিহিতা চাইতে পারি না? দেখেন, বাংলাদেশে এমন একটি অবস্থা তৈরি করা হয়েছে যে নির্বাচন নিয়ে কথা বলা যাবে না। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগ্রাম করেছি, এরপরে জাতীয় রাজনীতিতে গিয়েছি, যখন গণতন্ত্রের কথা বলেছি, ভোটের কথা বলেছি, আমরা সবসময় বলেছি যতদিন না পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা, যতদিন না পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত হবে, কোনোভাবেই গণতন্ত্র ফিরে আসবে না, হাসিনার পতন হবে না। আমি নিজে শুনেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে বারবার বলেছে যতদিন না পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হবে, কোনোভাবেই এই ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান হবে না। ঠিক আমরাও বলেছি আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে, শিক্ষার্থীরা রাজপথে না নামলে, তরুণরা, যুবকরা ঐক্যবদ্ধ না হলে কোনো আন্দোলন সফল হয় না। ঠিক এই 24-এর আন্দোলনে যখন বাংলাদেশের দামালরা, যুবকরা, শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে, তখন হাসিনার পতন হয়েছে। এখন এই আন্দোলনে কি আসলে রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত ছিল না? বিভিন্ন জায়গায় আলোচনা হয়, আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আপনারা অনেক সচেতন, দেখবেন এমনভাবে জিনিসটা তুলে ধরা হয় যে 17 বছর ধরে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে, তাদের কোনো ভূমিকা নাই, তাদের কোনো অবদান নাই। এইখানে সামনে যারা রয়েছেন, ছাত্র রাজনীতি করেন, বিভিন্ন দলের আপনারা অঙ্গ সংগঠন, আপনারা কি রাজপথে ছিলেন না? ভাই একটু বলেন না, ছিলেন না আপনারা রাজপথে? সবাই তো ছিলেন না? তার মানে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, সেই যুবকরা, ছাত্ররা, ছাত্র নেতৃবৃন্দরা সবাই তো রাজপথে ছিল, কিন্তু কেন তাদের ভূমিকাকে আসলে প্রশ্নবিদ্ধ করা হয়? এর পিছনে একটি ষড়যন্ত্র আমার কাছে মনে হয় রয়েছে। বাংলাদেশে একটি গোষ্ঠী, একটি চক্র রয়েছে যারা আসলে সব সময় রাজনীতিকে নষ্ট করতে চায়, রাজনীতিবিদদেরকে বিতর্কিত করতে চায়। তারই অংশ হিসেবে আমার মনে হয় যে জুলাই গণঅভ্যুত্থানে রাজনীতিবিদদের, ছাত্র নেতাদের ভূমিকা নাই, সেই ধরনের একটি প্রশ্ন তৈরি করা হচ্ছে যে তারা রাজপথে ছিল না, কোনো ভূমিকা রাখে নাই। আমার কথা হলো যে এই আন্দোলনে সবাই ভূমিকা রেখেছে, ছাত্র নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থীরা, রাজনীতিবিদরা, আইনজীবীরা, পেশাজীবীরা। দেখেন, হাইকোর্টের সামনে একটি আন্দোলনের কথা আপনাদেরকে বলি, নিশ্চয়ই আপনারাও জানেন। ওই সময় আইনজীবীরা যখন হাইকোর্ট থেকে বের হয়ে আসলো, আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন শিক্ষক বের হয়ে আসলো, সাধারণ শিক্ষার্থীরা কেউ ছিল না, আশপাশে কয়েকজন শিক্ষার্থী ছিল, এবং তার মধ্যে যারা অধিকাংশই ছাত্র সংগঠনের নেতা। আমি কোনো দলের নাম বলছি না, আপনারা সবাই ভিডিও দেখেছেন। আন্দোলন সেই সময় সারা দেশে বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় যে সকল আইনজীবীরা এসেছিল, যে সকল শিক্ষকরা এসেছিল, তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে? আছে বলেন? অবশ্যই তাদের রাজনৈতিক পরিচয় ছিল, আমি নতুন করে বলতে চাই না, সবাই তাদেরকে চিনেন। খগন ভাই,
ব্যারিস্টার খোকন ভাই তিনি কি বলেছিলেন, আমাকে আগে গ্রেপ্তার করতে হবে বলেছিল না? তার মানে রাজনীতিবিদদের অবশ্যই ভূমিকা ছিল, কিন্তু সেই ভূমিকা আজকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে যে রাজনীতিবিদরা 17 বছর ধরে ব্যর্থ হয়েছে। রাজনীতিবিদরা ব্যর্থ হয়নি, বরং রাজনীতিবিদরা লাগাতার আন্দোলন সংগ্রাম চালিয়েছে। আমরা আন্দোলন সংগ্রাম করে 90% সরকারের পতন, অর্থাৎ দেওয়ালটা এইভাবে ধাক্কা দিয়ে ফেলার কাছাকাছি আমরা দেখেছিলাম। এরপরে আপনারা সাধারণ শিক্ষার্থীরা, আপনারা সাধারণ মানুষ যুক্ত হয়েছেন। যখন আমরা সবাই একতাবদ্ধ হয়েছি তখন ফ্যাসিবাদের পতন হয়েছে। তবে এই ক্ষেত্রে আমরা দেখেছি সাংবাদিকদের ভূমিকা ছিল, বিশেষ করে যারা মাল্টিমিডিয়া সাংবাদিক এবং অনেকে টেলিভিশনে সাংবাদিকতা করত, কিন্তু ওই টেলিভিশন ভিডিওগুলো আসলে প্রচার করতে দেয়নি। আমি অনেক সাংবাদিকদের কাছ থেকে শুনেছি যে সেই ভিডিওগুলো যারা আসলে বিদেশে, আমার অনেক সাংবাদিক ভাইরা রয়েছে, তাদের কাছে বাংলাদেশ থেকে পাঠিয়েছে, তারা সেখান থেকে ফেসবুকে আপলোড দিয়েছে। সেগুলো মানুষের হৃদয়ে দাগ কেটেছে। এরপরে আর কেউ ঘরে বসে থাকতে পারে নাই, সবাই রাজপথে নেমেছে। আমি কথা বাড়াচ্ছি না। আজকে যে আয়োজন করা হয়েছে এই গণতন্ত্র পুনরুদ্ধারে, অর্থাৎ গণতন্ত্র তো আমরা পুনরুদ্ধার করেছি, এখন গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা। যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, 2000 শহীদ, 30,000 আহত যোদ্ধা, তারা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। আমরা যারা ছাত্র রাজনীতি করেছি, ছাত্র আন্দোলন করেছি, আমরা যখন হাসিনা বিরোধী লড়াই করেছি, আমরা সেই সময় বলেছি সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন, অর্থাৎ শুধুমাত্র সরকারের পরিবর্তন হলে কোনোভাবেই শাসন ব্যবস্থার পরিবর্তন হয়ে যাবে না। সুতরাং সরকারের পরিবর্তনের সাথে সাথে হাসিনা যে ফ্যাসিবাদী ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল, সেই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আর সেই ব্যবস্থার পরিবর্তনের নামই রাষ্ট্র সংস্কার। এই যে 2000 শহীদ, 30,000 আহত যোদ্ধা, যাদের আত্মচিৎকার আমাদেরকে কাঁদায়, এখনো পর্যন্ত দেখি প্রায়ই কেউ না কেউ মারা যাচ্ছে, শহীদ হচ্ছে। আমরা যদি এইবার রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে না পারি, তাহলে এই গণ অভ্যুত্থানের স্বাদ বাংলাদেশের মানুষ ভোগ করতে পারবে না। 90-এর পরে যে ধরনের বাংলাদেশ গঠন করার কথা ছিল, সেই ধরনের বাংলাদেশ আমরা গঠন করতে পারি নাই। 71-এর পরে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা গঠন করতে পারি নাই। আমরা সেনা সমর্থিত ফখরুদ্দিন, মঈনুদ্দিনের বিরুদ্ধে যে আন্দোলন, তারপরে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারি নাই। আমরা হাসিনার যে ফ্যাসিবাদ তন্ত্র, তার জাতাকলে আমরা পিষ্ট হয়েছি। আমরা যদি আর হাসিনার সেই রেজিমে ফিরে যেতে না চাই। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.